তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ নিয়ে আলোচনার জন্য হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল বাশার, সাথে আছেন জামাতে ইসলামের আইনজীবী শিশির মনির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে যে রায় দেওয়া হয়েছে এটি একটি ঐতিহাসিক রায়। আওয়ামী লীগ সরকার 2011 সালের জুনে যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিল, সেই পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থাই কিন্তু বাতিল করে দিয়েছেন আজকে এই হাইকোর্টের একটি বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের বেঞ্চ। আজকে আদালত একেবারে রায়ের শেষে স্পষ্টতই আদালত বলেছেন, যিনি পিটিশনার যে দুইজন ছিলেন তার মধ্যে একজন বদিউল আলম মজুমদার, তাকে ডেকে আদালত তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে আপনার রিটের মাধ্যমে সারা দেশের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটলো, আপনি মানুষের আকাঙ্ক্ষাকেই কোর্ট পর্যন্ত নিয়ে এসেছেন। আজকের এই মামলা 11 কার্যদিবস ধরে শুনানি হয়েছে, দীর্ঘ সময় শুনানি করেছেন। এই মামলায় আপনি জানেন যে বদিউল আলম মজুমদারের সাথে আরও যারা অন্তর্ভুক্ত হয়েছিলেন তার মধ্যে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার আইনজীবী ছিলেন শিশির মনির। তিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। কিছুক্ষণ আগে টেলিভিশনে যার বক্তব্য আপনি দেখাচ্ছিলেন, আমরা এখন সরাসরি তার কাছে শুনবো, কারণ এই পুরো রায়ের সময় তিনি ছিলেন, শুনানি করেছেন দীর্ঘদিন। শিশির মনির, স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাইব, এই রায়ের ফলে আদালত যে বলেছেন যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো, আদালত এটি কেন বললেন? এটা বলছেন যে আপনারা দেখেছেন যে বিগত 3টি যে নির্বাচন হয়েছে, আদালত এটাও মন্তব্য করেছেন যে 3টি নির্বাচনে জনগণের ইচ্ছা প্রকাশ করার সুযোগ পায়নি, অনাস্থা এসেছে, কনফিডেন্সলেসনেস এসেছে। সেই প্রেক্ষাপটে উইল অব দ্য পিপলকে এক্সপ্রেস করার জন্য যে মেকানিজম, এই মেকানিজম হলো ইলেকশন। আর ইলেকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফ্রি ফেয়ার ইলেকশন যদি করতে হয়, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট মেকানিজম ইজ দি অনলি অ্যাকসেপ্টেড মেকানিজম। এই জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে দিয়েছিল যে পঞ্চদশ সংশোধনী। তিনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাংলাদেশের সংবিধানের মৌলিক স্তম্ভে পরিণত হয়েছে, এটিকে বাদ দেওয়া সম্ভব নয়, ইভেন পার্লামেন্টও এটিকে বাদ দিতে পারবে না। এই জন্য ডেমোক্রেসিতে ফ্রি ফেয়ার ইলেকশন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইজ ইন ইনসেপারেবল টুইনে পরিণত হয়েছে। এই জন্য তিনি বলছেন উইল অব দ্য পিপল এর অ্যাসপাইরেশনটা কোর্টে নিয়ে এসে বাস্তবায়ন যে করা গেল, এই জন্য তিনি পিটিশনার সহ সকল আইনজীবীকে ধন্যবাদ দিয়েছেন। এখানের যে দুইজন পিটিশনার ছিলেন তার মধ্যে বদিউল আলম মজুমদার, যিনি বলেছেন তিনি পুরো পঞ্চদশ সংশোধনীকেই চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আদালত আমরা দেখলাম যে 5টি বিষয়ে আদালত মতামত দিয়েছেন, অর্থাৎ 5টি বিষয় অবৈধ ঘোষণা করেছেন। 54টির মতো বিষয় এসছে এখানে, অনেকগুলো, বাকি প্রায় 49-50টি রয়ে গেল। সব মিলে একটু জানাবেন যে কোন বিষয়গুলো আদালত গুরুত্ব দিলেন, কেন দিলেন, বাকিগুলো কেন সংসদের উপরে ছেড়ে দিলেন? সব বিষয় কিন্তু একই ধরনের গুরুত্ব বহন করেনি পঞ্চদশ সংশোধনের উপরে। মৌলিক প্রশ্নগুলো কি ছিল? মৌলিক প্রশ্নগুলো ছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে বাতিল করেছে সেটা আদালত কি করবে, সেই প্রশ্নে আদালত বলেছেন এই বাতিল যে করেছে এটি অসাংবিধানিক হয়েছে। দ্বিতীয়ত বলেছেন যে সংবিধানের রেফারেন্ডাম তুলে দেওয়া হয়েছিল, গণভোটের বিধান, সেটিকে বলছেন যে গণভোটের বিধানটাকে যে বাতিল করে দেওয়া হয়েছে এটাও অসাংবিধানিক হয়েছে এবং এটা রেস্টোরড হবে। এবং বলেছেন যে সংবিধানের আর্টিকেল 44 আর্টিকেলের সাব আর্টিকেল 2তে স্পষ্ট করে বলে দেওয়া ছিল যে হাইকোর্টের কিছু পাওয়ার সরকার চাইলে নিম্ন আদালতকে ডেলিগেট করে দিতে পারবে। তিনি বলছেন যে এটি কখনোই অ্যাকসেপ্টেবল না, আমাদের 8th অ্যামেন্ডমেন্টের মামলার রায় অনুযায়ী এটিকে অ্যাকসেপ্ট করা যায় না, এটিকে অসাংবিধানিক বলেছেন। আর্টিকেল 7A, 7B, 7 ক এবং খ, এটিকে আনকনস্টিটিউশনাল বলেছেন। এবং তিনি বলেছেন যে এই যে নির্বাচন ব্যবস্থাটাকে ডেস্ট্রয় করে দিয়ে জাতি হিসেবে আমাদেরকে আন্ডারমাইন করা হয়েছে, ডেমোক্রেসিকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে, পিপলের পাওয়ারকে এক্সপ্রেস করার কোনো মেকানিজম রাখা হয়নি। এই জন্য কেয়ারটেকার গভর্নমেন্টকে পুনরুজ্জীবন করেছেন। এছাড়া বাকি যে ছোটখাটো বিষয় রয়েছে সেগুলো বলছেন অনেকগুলোই আছে, পলিসি ম্যাটার। আরও দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে দিয়েছেন, সেটা হলো বায়োডাইভার্সিটি, অর্থাৎ পরিবেশগত যে বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য যে পলিসিটা ইন্ট্রোডিউস হয়েছিল 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তিনি বলছেন এটা প্রোটেক্টেড। 96-এ আছে একটি বিধান যা নাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান, এটাকে তিনি রেখে দিয়েছেন। তারপর আরেকটি বিধান আছে এখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যে পলিসি, এই পলিসিটাও তিনি রেখে দিয়েছেন। এছাড়া বাকি যে বিধানগুলো আছে এগুলো বলছেন যে নেক্সট সাকসেসিভ পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া হলো, সাকসেসিভ পার্লামেন্ট উইল ডিসাইড তার মধ্যে থেকে কোনটাকে সংরক্ষণ করবেন আর কোনটাকে সংরক্ষণ করবেন না। একটু আগে অ্যাটর্নি জেনারেল তিনি ব্রিফ করছিলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে তারা ছিলেন। তিনি স্পষ্ট করে বলেছেন 2011 সালের জুনে যে সংশোধনী আনা হয়েছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে, যে 13 অ্যামেন্ডমেন্টের যেই ত্রয়োদশ সংশোধনী যেটি অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়েছিল, সেই বিচারপতি খায়রুল হক সহ বিচারপতি মাহমুদ হোসেন
তাদেরকে তিনি সরাসরি দোষারোপ করেছেন এই দেশের গণতন্ত্র ধ্বংস করার পেছনের মূল কারিগর যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম। আপনার কাছে একটা এই মুহূর্তের একটা বড় প্রশ্ন, যারা আজকের এই রায় শুনেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থার যেই বাতিল করে যে সংশোধনী আনা হয়েছে সেটি যেহেতু অবৈধ ঘোষণা করে দেওয়া হলো, তাহলে এখনই কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলো নাকি আর কোনো ব্যারিয়ার আছে? একটি ধাপ অতিক্রম হলো, আরেকটি ছোট্ট ধাপ বাকি থাকলো আমার মতে। এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যে তখনকার সংসদ বাতিল করেছিল, ওনারা একটা রায়ের দোহাই দিয়েছিলেন। সেই রায়টা সুপ্রিম কোর্ট কর্তৃক পাবলিশ হয়েছিল স্লিম মেজরিটিতে, 4 জন এক পক্ষে ছিলেন, 3 জন আরেক পক্ষে ছিলেন। সেই রায়টার বিরুদ্ধে 3টা রিভিউ পিটিশন ফাইল করা আছে। এগুলো শুনানির জন্য 17ই জানুয়ারিতে আসার কথা। ফলে ওই যে রায়ের অংশটুকু রেখে পরিপূর্ণভাবে ফেরত এসেছে, এই আর্গুমেন্ট করাটা কিছুটা ডিফিকাল্ট। এই জন্য আমার মনে হয় বড় ধাপ অতিক্রান্ত হয়েছে, ছোট ধাপ অচিরেই অতিক্রান্ত হবে। এখানে অনেকগুলো বিষয়ের ভিতরে আরেকটি ছিল যে জাতির পিতা হিসাবে শেখ মুজিবুর রহমানকে যে সংবিধানে স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্ত করার একটি বিষয়, সবাইকে বাঙালি জাতীয়তাবাদের আওতায় আনায়। তাহলে এই বিষয়গুলো যেহেতু আজকে রায়ের মধ্যে আসেনি, আদালত এগুলো তো টাচ করেননি, তার মানে এগুলোর পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবেন এগুলো থাকবে কি, বা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, তাই তো? জাতির পিতা হিসেবে ছিল না, এখানে ছিল চায়ের কতে যে কার কার ছবি টাঙানো হবে। এই ছবির মধ্যে একটা অংশ ছিল জাতির পিতা সহ অন্যান্যদের ছবি টাঙানো হবে বিভিন্ন অফিসে, বিভিন্ন আদালতে। এই অংশগুলো সহ ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ হবে কিনা, সোশ্যালিজম থাকবে কিনা, ন্যাশনালিজম থাকবে কিনা, এই পলিসিগুলো তিনি, এবং 70 অনুচ্ছেদ থাকবে কিনা, এগুলো তিনি বলেছেন যে পরবর্তী যে ইলেক্টেড সাকসেসিভ পার্লামেন্ট হবে, যে সাকসেসিভ পার্লামেন্ট ডিসাইড করবে এই পলিসি ইস্যুগুলো কি ডিসিশন নেবে। 24-এর যে গণ অভ্যুত্থান হলো এই বিষয়টি আদালত খানিকটা টাচ করেছেন, তিনি বলেছেন, কি বলেছেন একটু জানবো। আরেকটি বিষয়, আদালত বারবার করে, আপনারা যারা এই মামলায় লড়েছেন, আদালতে গেছেন, আপনাদের ব্যাপারে খুব গ্রেটফুল আদালত, আমরা যেটি দেখলাম। মানে সব মিলিয়ে আদালত এই রায়টি খুব দ্রুত সময়ের মধ্যে দিলেন, এর কি কোনো তাৎপর্য বহন করে? এটা অনেক তাৎপর্য বহন করে, কারণ এটা একটা ম্যাসিভ কনস্টিটিউশনাল চেঞ্জ। বাংলাদেশের ইতিহাসে এত বড় সংশোধনী আর একটিও হয়নি। সংশোধনী নিয়ে এত বড় মামলা আর অতীতে কোনো দিন হয়নি। ফলে এটা একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হয়েছিল 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হয়েছে, ডেমোক্রেসি বিদায় নিয়েছিল। তার বিরুদ্ধে এইটি যখন শুনানি হয়েছে আদালতে, সকলেই হোল হার্টেডলি আদালতকে সহযোগিতা করেছেন স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি করার ক্ষেত্রে। একদম ছোট্ট করে প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি যেই দলের হয়ে, অর্থাৎ জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের হয়ে আপনি আইনজীবী হিসেবে লড়েছেন, জামাতের বক্তব্য কি এই রায়ের পরে? জামাতের বক্তব্য হলো, আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া হলো, রাজনৈতিক প্রতিক্রিয়াটা রাজনৈতিক ব্যক্তিবর্গ দিবেন, কিন্তু আইনজীবী হিসেবে আমার প্রতিক্রিয়া হলো এই রায়ের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। কারণ আপনি জানবেন, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যে ইনকর্পোরেটেড হয়েছিল সংবিধানে, সেটি গোলাম আজম সাহেবের প্রস্তাবে, জামাতের উদ্যোগে প্রথম এই প্রস্তাব উপস্থাপন হয়েছিল, সেটি তখনকার সংসদ অ্যাকসেপ্ট করেছিল। এই জন্য এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আবার পুনরায় আসছে, এই জন্য আমার ক্লায়েন্ট এবং আমরা অবশ্যই হ্যাপি। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আজকের যে ঐতিহাসিক রায় যেটি আদালত দিলেন, সেই 15 অ্যামেন্ডমেন্টের বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ 5টি বিষয় কিন্তু বাতিল ঘোষণা করে যে রায় দিয়েছেন, সেই রায়ের বিস্তারিত জানাচ্ছিলেন আইনজীবী শিশির মনির। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী, জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল বাশার।